কারণ আমি মনে করি এই প্রোগ্রামে আসাটা এক ধরনের সদগায়ে জারিয়া। বাংলাদেশে এই ধরনের সংস্থা একটা ব্যতিক্রমী সংস্থা। যে সুযোগ এসেছে আমাদের মাঝে, এই সুযোগটাকে যদি আমরা কাজে লাগাইতে পারি, অল্প সময়ের মধ্যে সারা বাংলাদেশে মানুষের হৃদয়ে পৌঁছে যাবে এই সংগঠন ইনশাআল্লাহ। আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। অ্যাসোসিয়েশন ফর সেভ দ্য প্যারেন্টস কর্তৃক আয়োজিত আজকের এই বার্ষিক পরিকল্পনা প্রোগ্রামের সম্মানিত সভাপতি, উপস্থিত আছেন আমাদের প্রধান মেহমান অ্যাডভোকেট আতিকুর রহমান, শ্রমিক প্রতিনিধি, শ্রম কর্মসংস্থান মন্ত্রণালয়, এবং আরো উপস্থিত আছেন আমাদের সকলের প্রিয় শাহিন আহমদ খান, ভাইস চেয়ারম্যান আমাদের অ্যাসোসিয়েশন ফর সেভ দ্য প্যারেন্টস এর। তো আমরা আমাদের মেহমানের জন্য দীর্ঘক্ষণ অপেক্ষা করে অবশেষে পাওয়ার পরে সবাই মেহমানের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি। আলহামদুলিল্লাহ। আমরা মূল প্রোগ্রামে চলে যাই। আমাদের প্রধান উপদেষ্টা, আমাদের প্রধান মেহমান, আমাদের অ্যাডভোকেট আতিকুর রহমান ভাইয়ের কাছ থেকে ওনার মূল্যবান পরামর্শ এবং আমাদের সংগঠনের দিক নির্দেশনা বিষয়গুলি নিয়ে উনি গুরুত্বপূর্ণ আলোচনা পেশ করার জন্য আমি ওনাকে উদাত্ত আহ্বান জানাচ্ছি। আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। অ্যাসোসিয়েশন ফর সেভ দ্য প্যারেন্টস এর উদ্যোগে আয়োজিত আজকের এই গুরুত্বপূর্ণ সভার সম্মানিত সঞ্চালক, অ্যাসোসিয়েশনের সম্মানিত চেয়ারম্যান শ্রদ্ধাবাদ নজরুল ইসলাম ভাই, সম্মানিত বিভিন্ন পদে কর্মরত অ্যাসোসিয়েশনের নেতৃবৃন্দ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহ শুকরিয়া আদায় করছি, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে আজকের এই মহতী সভায় সম্পৃক্ত হওয়ার তৌফিক দিয়েছেন। আমরা 7টা থেকে এখানে প্রোগ্রাম শুরু করেছেন, আমার আসতে বিলম্ব হয়েছে, আসলে দুঃখ প্রকাশ করছি। শুরু থেকে থাকতে পারলে আমার জন্য ভালো হতো, কারণ আমি মনে করি এই প্রোগ্রামে আসাটা এক ধরনের সদগায়ে জারিয়া। বাংলাদেশে এই ধরনের সংস্থা একটা ব্যতিক্রমী সংস্থা। একটা নর্মাল ট্রেন বাংলাদেশে চালু আছে যে মা বাবাকে বৃদ্ধাশ্রমে রাখতে হবে, এবং বৃদ্ধাশ্রমটা একটা স্বাভাবিক মানুষ মনে করে। আমাদের এই আন্দোলনটা হচ্ছে বাংলাদেশকে বৃদ্ধাশ্রম মুক্ত করার আন্দোলন। আমি মনে করি যে সংস্থা কাজ শুরু করেছে, এটি হয়তো এখন এটার বলয়টা সেরকম বিস্তৃত না হলেও সময়ের বাস্তবতায়, বাংলাদেশের বাস্তবতায় এবং সামাজিক পারিপার্শ্বিকতায় একসময় এই সংগঠনের গুরুত্ব অনেক বেড়ে যাবে। আমাদের নজরুল ভাই, জানি না আপনি কোথায় থেকে আইডিয়া পেয়েছেন, নিরলস ভাবে কিন্তু কাজ করে যাচ্ছেন। বিশেষ করে একটা সামাজিক অ্যাওয়ারনেস, তিনি অনেকগুলো ভিডিও আপনারা দেখেছেন, আমার কাছ থেকে নিয়েছেন, সম্ভবত গত বছর, আগের বছর নিয়েছেন হাইকোর্টে, আমি গিয়েছিলাম, এবং রেগুলার তিনি যাচ্ছেন, এবং ঢাকা থেকে বলে ঢাকার বাহিরে বিভিন্ন ডিস্ট্রিক্টে কি মানুষের মত নিচ্ছেন। এই ভিডিওগুলো মানুষ দেখছে, এবং বিভিন্ন ছেলেদের, বিভিন্ন মেয়েদের, বিভিন্ন পরিবারের ব্যক্তিবর্গের কথাগুলো তিনি মানুষকে শোনানোর চেষ্টা করছেন। আমি মনে করি আমাদের এই পর্যায়ে এসে যতটুকু আমরা অগ্রসর হয়েছি, এই সংগঠনটাকে আরো বেশি আমাদের কি করে বিস্তৃত করা যায়। হয়তো একসময় আমাদেরকে বিভিন্ন জেলা ভিত্তিক কিন্তু কমিটি করতে হবে। এই জায়গাটা মানুষের যে অবক্ষয় তৈরি হয়েছে, আমরা দেখি বাংলাদেশে বৃদ্ধাশ্রমে কারা যাচ্ছেন, দেখলাম আপনাদের এখানে আলোচনা এসেছে এর কারণগুলো খুঁজে বের করার জন্য। যতটুকু আমরা চাক্ষুষ দেখি, আসলে কোনো গরিব পরিবারের মা, ঠেলাওয়ালা, কুলি মজুর, যার খুব বেশি টাকা পয়সা নাই, এমন পরিবারের মা বাবারা কিন্তু বৃদ্ধাশ্রমে যেতে হয় না। কারা বৃদ্ধাশ্রমে যাচ্ছেন? সিংহভাগ হচ্ছে এলিট শ্রেণীর সন্তান, উচ্চশিক্ষায় শিক্ষিত হয়েছে, মেয়েকে শিক্ষিত করেছেন। এমনও বাবা আছেন বিশ্ববিদ্যালয়ের প্রফেসর, ডাক্তার, শেষ জীবনে এসে তিনি যখন কর্মক্ষম হয়ে পড়েছেন, তার পাশে কিন্তু কাউকে সেখানে পাওয়া যায়নি। ইচ্ছে বড় দুর্ভাগ্যজনক অবস্থা কোনো পিতা মাতার জন্য হতে পারে না। আমি মনে করি আমাদের এই অর্গানাইজেশন একদিকে যেমন বৃদ্ধাশ্রম মুক্ত বাংলাদেশ গড়ার চেষ্টা, পাশাপাশি এই জাতিকে একটা গাইডলাইন আমাদের দিতে হবে যে কেন আমাদের বৃদ্ধ বয়সে এসে মা এবং বাবাকে এই কষ্ট, যেখানে তার থাকা প্রয়োজন ছিল সন্তানের সাথে, তার নাতি নাতনির সাথে, যিনি সেখানে থাকবেন অনেকটা সবার শ্রদ্ধার পাত্র হয়ে, কেন সেই মানুষটি জীবন সাহায্যে গিয়ে অবহেলিত হচ্ছেন? এর মূল কারণ হচ্ছে আমাদের দেশের অনেক গার্ডিয়ানরা, বাবারা, মায়েরা তার সন্তানকে যোগ্য করে করে তুলছেন, একাডেমিক সার্টিফিকেট তাকে অর্জন করার জন্য তারা প্রাণান্তক প্রচেষ্টা চালাচ্ছেন, কিন্তু তার সেই সন্তানকে নৈতিক শিক্ষা দেওয়া, মোরালিটি শিক্ষা দেওয়া, যে শিক্ষার মধ্যে দিয়ে ওই সন্তান বুঝবে আমার জীবনের সবচেয়ে শ্রেষ্ঠ সম্পদ হচ্ছে আমার মা এবং বাবা। একজন মা এবং বাবা যেভাবে তাকে ছোটবেলা লালন পালন করেছেন, অবশ্যই আমাকে আমার মা বাবার পরিণত বয়সে সেভাবে তাদের পাশে তাকে আগলিয়ে রেখে তাদের জীবনটা সুন্দর থাকে শেষ মুহূর্ত পর্যন্ত, সেই কাজটা তখন সন্তান করতে শিখবে। আমরা বলবো বাংলাদেশের পাঠ্যপুস্তকেও কিন্তু এই বিষয় নিয়ে আমাদের কথাবার্তা কম আছে, সেখানেও কাজ করার সুযোগ আছে। প্রয়োজনে যদি সামাজিক অ্যাওয়ারনেসের ভূমিকা না থাকে, মানুষ সংশোধন না হয়, এটা আইনও করা যেতে পারে যে একজন সন্তান, কারণ একজন মাতা পিতার কিন্তু মারা যাওয়ার পরে পিতার সম্পদের সন্তানের হক থাকে না। অবশ্যই সেই পিতার জীবদ্দশায় সন্তানের দায়িত্ব হচ্ছে সে কতটুকু তার
মাতাকে তার কত পিতাকে সে দেখভাল করবে। আমরা মনে করি আমাদের অ্যাসোসিয়েশন সেই ভূমিকা রাখবে। আমি গত বৈঠকে পরামর্শ দিয়েছিলাম এটাকে আরো একটু এখন এক্সপান্ড করার জন্য, যদি আমরা এই বিষয়টাকে আরো উপস্থাপন করতে পারি কোন একটা বড় হল রুমে, এই ব্যানারে, এই স্লোগানে, যদি আমরা সমাজের বিভিন্ন লেভেলে যারা কাজ করেন, বিভিন্ন শ্রেণী পেশার, যদি সেখান থেকে প্রতিনিধিত্ব নিয়ে আমরা একটা সেমিনার করতে পারি এবং সেই সেমিনারে মূল প্রতিপাদ্য হবে আমাদের এই বাংলাদেশ আমরা কি চাই না, বৃদ্ধাশ্রম মুক্ত বাংলাদেশ গঠনে ভূমিকা কি হবে। বিভিন্ন লোকেরা সেখানে কথা বলবেন, কথাগুলো আসবে, এগুলো ভিডিও হবে, একসময় এগুলো হয়তো একটা প্রবন্ধ আকারে বের হতে পারে, এগুলোর ম্যাগাজিন আকারে বের হতে পারে। আমরা মনে করি আমাদের এই সামাজিক অ্যাওয়ারনেস যত মানা যায়, হয়তো একজন মার পরিণত বয়সে এসে কষ্ট করতে হবে না, একজন বাবাকে তার জীবনের শেষ দিকে এসে দীর্ঘ শ্বাস ফেলতে হবে না। আমরা আশা করি আমাদের এই আয়োজনটি, এই সংগঠন আরো উত্তরোত্তর এগিয়ে যাক, এটার কর্ম পরিকল্পনা আরো সমৃদ্ধ হোক। যারা আপনার এর সাথে আছেন আরো আন্তরিকতা দিয়ে, আরো একটু নিষ্ঠা দেবো, এই কাজটাকে এবারতার অংশ মনে করে যে আমি এই কাজটা করব, যাতে করে একজন মা প্রতি তার সন্তান বৃদ্ধ বয়সে খারাপ আচরণ করতে না পারে। আমাদের একটু একটু প্রসেসটা একসময় অনেক বড় হবে, এটা একসময় অনেক বড় বৃক্ষ হবে ইনশাআল্লাহ। আমরা আশা করব এই সংগঠন 11 সালের প্রতিষ্ঠা প্রায় 1 যুগ পার হয়েছে, এমনও হবে যে এই সংগঠনের আমাদেরকে শতবর্ষ উদযাপন করা লাগতে পারে, আমরা সেখানে থাকবো না। আমরা চাই এমন একজন, বিভিন্ন সময় যারা এখানে আছে আমরা হাল ধরে ধরে এই সেভ দ্য প্যারেন্টস কে আমরা বাস্তবিক ভাবে যাতে করে আমাদের পিতা মাতাকে আমরা সেভ করতে পারি, যাতে প্রত্যেকটা পিতা মাতাকে তার পরিণত বয়সে সন্তানের সাথে তার একটা সুন্দর ভাবে তিনি বসবাস করতে পারেন। এই আয়োজন সফল হোক, সার্থক হোক। আগামী দিনে আরো বেশি আমরা এই এনজিও কে, সংস্থাকে নিয়ে কাজ করব। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকল তৎপরতা আমাদের তার সন্তুষ্টি এবং এদেশের মানুষের মুক্তির জন্য আমাদেরকে কাজ করার তৌফিক দান করুক। আসসালামু আলাইকুম। বক্তব্য দিবেন আমাদের সকলের প্রিয় জামিল মাহমুদ ভাই। আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। অ্যাসোসিয়েশন ফর সেভ দ্য প্যারেন্টস কর্তৃক আয়োজিত আজকের এই কমিটির বৈঠকে উপস্থিত সম্মানিত প্রধান উপদেষ্টা, আমাদের শ্রদ্ধাভাজন দায়িত্বশীল অ্যাডভোকেট আতিকুর রহমান ভাই, উপস্থিত অন্যান্য পোস্টের দায়িত্বশীল ভাইয়েরা, আসসালামু আলাইকুম। এখানে সবাই আপনারা মা বাবাকে বাঁচানো সংগঠনের সদস্য হিসেবে আসলেন, আমি আমন্ত্রিত হিসেবে আসলাম। তবে আমি এটা অনেকদিন থেকে ফলো করতেছিলাম, মানে দেখতেছিলাম আর দীর্ঘদিন থেকে আতিক ভাই বা যারা আছে। তো হঠাৎ করে সেদিন নজরুল ভাইয়ের সাথে দেখা হয়ে বুঝলাম, মানে শুনলাম যে উনি এটা নিয়ে দীর্ঘদিন থেকে কাজ করতেছেন। আলহামদুলিল্লাহ। সবাই তো মানে অ্যাসোসিয়েশন করে অথবা তারা সংস্থা করে বা এনজিও করে হলো মা বাবার জন্য বৃদ্ধাশ্রম তৈরি করে। আর আমাদের নজরুল ভাই ব্যতিক্রমী একটা উদ্যোগ গ্রহণ করেছেন, যেটা হলো যে মা বাবাকে বৃদ্ধাশ্রম না নিজেদের কাছে রাখার জন্য, জনগণকে সচেতন করার জন্য, একটা উদ্বুদ্ধ করার জন্য একটা সুন্দর একটা প্রসেস উনি করেছেন। যে আয়োজন করেছেন উনি, যে সরকার কোনো অ্যাসোসিয়েশনকে বা কোনো এনজিও কে কখনো যখন রেজিস্ট্রেশন দিচ্ছে না, সেই মুহূর্তেই উনি কঠিন সময় রেজিস্ট্রেশন নিয়েছেন। আলহামদুলিল্লাহ। আমি আমার জানা মতে, যেহেতু আমি এনজিও লেভেলে কাজ করি বিভিন্ন জায়গায়, তো গত আওয়ামী লীগ সরকার আমলে অনেকে চেষ্টা করে এখন পর্যন্ত কোনো এনজিও রেজিস্ট্রেশন নিতে পারে না। সেই ক্ষেত্রে আমাদের নজরুল ভাই সেই ক্ষেত্রে সফলতা অর্জন করেছে। তো আমি মনে করি এটা যদি, এটাকে নিয়ে যদি প্ল্যান ওয়াইজ কাজ করতে পারে তাহলে অনেক দূর আগানো যাবে। যেমন একটা এনজিওর যে বিষয়গুলো থাকে, যে আপনার বার্ষিক একটা পরিকল্পনা, বার্ষিক একটা বাজেট পরিকল্পনা, শুধুমাত্র আপনার প্রোগ্রাম পরিকল্পনা করলে হবে না, বাজেট পরিকল্পনা করতে হবে। এরকম একটা পরিকল্পনা নিয়ে যদি আগানো যায়, আমার বিশ্বাস অল্প সময়ের মধ্যে যে সুযোগ এসেছে আমাদের মাঝে, এই সুযোগটাকে যদি আমরা কাজে লাগাইতে পারি, অল্প সময়ের মধ্যে সারা বাংলাদেশে মানুষের হৃদয়ে পৌঁছে যাবে এই সংগঠন। আশা করি আপনারা সকল সদস্যরা আন্তরিকতার সাথে, অনেকে এই সংগঠনের সাথে একটা সময় আসবে, এই সংগঠনের সাথে যুক্ত হওয়ার জন্য মানুষ আগ্রহ প্রকাশ করবে, এমন একটা সময় হয়তো সামনে আসবে, কিন্তু সেই সুযোগ হয়তো তারা পাবে না। এই জন্য আমাদের যত সুযোগ আসছে, আমরা আল্লাহ তাআলা আমাদেরকে এখানে কবুল করেছেন, আমরা যেন এটাকে হেলায় না রেখে অন্তত নিজেদের সময় থেকে কিছুটা সময় দিয়ে এটাকে আগায় নিতে পারি। সবার কাছে এটার গ্রহণযোগ্যতা এবং এটার আহ্বানটা যদি সবার কাছে পৌঁছাতে পারি, আল্লাহ তাআলা আমাদেরকে সেই তৌফিক দান করুক। আমিন ওয়া তৌফিকুল বিল্লাহ। আসসালামু আলাইকুম।